নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। আপনাদের সঙ্গে আমি পম্পি, শুরু করছি নেশন টাইম। পেহেলগাঁওয়ের ঘটনার পরেই যখন আমরা দেখতে পাই ভারত কি প্রত্যাঘাত নেবে, পাকিস্তানকে কি উপযুক্ত জবাব দেবে, বারবার এই প্রশ্ন যখন উঠছে, তখন আজ একটি সুখবর আপনাদেরকে শোনাই, যেখানে ভারত এবং ফ্রান্সের মধ্যে 63,000 কোটি টাকার চুক্তি হয়েছে। সেই চুক্তি অনুযায়ী 26টি যুদ্ধবিমান আসতে চলেছে। রাফাল এম অর্থাৎ মেরিন যুদ্ধবিমান আসতে চলেছে, তবে তা আসতে এখনো বেশ কয়েকটা বছর সময় লাগবে। 31 সালের মধ্যেই এই বিমানগুলি চলে আসবে বলেই মনে করা হচ্ছে। এই যুদ্ধ বিমান এলে ভারত আরও প্রতিরক্ষার দিক থেকে শক্তিশালী হবে। সেই যুদ্ধ বিমানগুলি রাফাল যুদ্ধ বিমান ইতিমধ্যে হাতে আছে। প্রায় এখনো পর্যন্ত অনুযায়ী ভারতের হাতে 36টি রাফাল যুদ্ধ বিমান রয়েছে। তার সঙ্গে যদি আরও 26টি রাফাল মেরিন যুদ্ধ বিমান যুক্ত হয়, তাহলে সেই রাফাল যুদ্ধ বিমানের সংখ্যা হবে 62টি। তবে যেই 26টি রাফাল মেরিন যুদ্ধ বিমান আনা হবে, যেই চুক্তি করা হয়েছে, যুক্ত হচ্ছে নৌবাহিনীর সঙ্গে। নৌবাহিনীকে আরও শক্তিশালী করা হচ্ছে। যদি ভারত মহাসাগরে কোনো রকম হঠাৎ করে শত্রুরা যদি হানা দেয়, সেক্ষেত্রে কিন্তু যা যাচ্ছে এই যুদ্ধ বিমান যথেষ্ট উপযুক্ত জবাব দেবে ভারত। ফ্রান্সের মধ্যেই এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 26টি রাফাল মেরিন যুদ্ধ বিমানের মধ্যে তার মধ্যে এক আসন বিশিষ্ট 22টি রাফাল যুদ্ধ বিমান রয়েছে। রাফাল যেগুলি নৌবাহিনীর সঙ্গে যুক্ত হতে চলেছে, রাফাল এম যুদ্ধ বিমান বলা হচ্ছে। বাকি 4টি রাফাল যুদ্ধ বিমান সেগুলি 4 আসন বিশিষ্ট। তবে এই রাফাল এম যুদ্ধ বিমানের কি কি বৈশিষ্ট্য রয়েছে একটু আপনাদেরকে জানাই। বিশেষজ্ঞরা বলছেন নৌবাহিনীর জন্য এই মুহূর্তে রাফাল এম জেড বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধ বিমান। বর্তমানে ফ্রান্সের নৌবাহিনী এই জেট ব্যবহার করে। আর রাফাল এম এই যে যুদ্ধ বিমান, সেখানে রয়েছে কি উন্নত ল্যান্ডিং গিয়ার, এমনকি তার সঙ্গে রয়েছে ফোল্ডিং উইংস, শক্তিশালী আন্ডার কারেজ, ডেক ল্যান্ডিং ও টেল হুকের মতো অতি আধুনিক সমস্ত রকম ফিচার রয়েছে। উত্তাল সমুদ্রে ল্যান্ডিংয়ের জন্য যা অত্যন্ত আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে এই মুহূর্তে ভারতীয় নৌবাহিনী আইএনএস বিক্রান্ত ও আইএনএস বিক্রমাদিত্য রণতরীতে রয়েছে মিগ 29 একটি যুদ্ধবিমান, সেটি এখন রাখা রয়েছে। তবে ধীরে ধীরে এগুলি সরিয়ে দেওয়া হবে। এগুলি সরিয়ে দিয়ে আইএনএস বিক্রমাদিত্য রাখা হবে নতুন রাফাল এম যুদ্ধ বিমান যখন সেগুলি ভারতে চলে আসবে। ভারত এবং ফ্রান্সের মধ্যে এই ঐতিহাসিক চুক্তি হয়েছে। ভারতের প্রতিরক্ষা দপ্তরের তরফ থেকে 63,000 কোটি টাকার এই চুক্তি করা হয়েছে। রাফাল এম বিমান চলে এলে মহাসাগরীয় যুদ্ধে ভারতের শক্তি আরও বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই চুক্তি অনুযায়ী যেমনটা জানালাম আপনাদেরকে, আরও একবার জানিয়ে রাখি, 22টি রাফাল এম এক আসন বিশিষ্ট এবং 4টি রাফাল এম যুদ্ধ বিমান, সেগুলি 4 আসন বিশিষ্ট। ভারতের হাতে 26টি রাফাল এম যুদ্ধ বিমান 2031 সালের মধ্যেই হস্তান্তর করে দেবে ফ্রান্স। এখনো পর্যন্ত ভারতের হাতে রয়েছে 36টি রাফাল যুদ্ধ বিমান। আরও রাফাল যুদ্ধ বিমান ভারতের হাতে চলে এলে সেই সংখ্যা দাঁড়াবে 62তে। আর বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন? বিশেষজ্ঞরা বলছেন রাফাল যুদ্ধ বিশ্বের সবচেয়ে উন্নত এবং শক্তিশালী যুদ্ধ বিমান। এতে একাধিক অতি উন্নত ফিচার রয়েছে, যা উত্তাল সমুদ্রের ল্যান্ডিংয়ের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়। আপাতত ভারতের কাছে 36টি রাফাল যুদ্ধ বিমান রয়েছে, সেগুলি সবই রয়েছে বায়ুসেনার কাছে। নৌবাহিনীর হাতে রাফাল যুদ্ধ বিমান চলে এলে মহাসাগর আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। ভারতীয় মহাসাগরে
ভারতের শক্তি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে নৌবাহিনীর ক্ষেত্রে, যেখানে বিক্রান্ত রণতরী এবং এখনো পর্যন্ত নৌবাহিনীর যুদ্ধবিমান বলতে রয়েছে MiG-29 এবং যা আপনাদেরকে বলছিলাম যে রণতরী হিসেবে রয়েছে INS বিক্রমাদিত্য। রণতরীতে রাফাল MJ করা হবে। আর এই বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, সঙ্গে রয়েছেন বায়ুসেনার অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন RK দাস। আপনাকে নিউজ টাইমে স্বাগত। ভারতের অস্ত্র ভান্ডারে নতুন অস্ত্র আসছে, রাফাল M যুদ্ধ বিমান। ভারতকে কতটা শক্তিশালী আপনি? দেখো, রাফাল M একটা অত্যাধিক মডার্ন অ্যাডভান্সড 4.5 জেনারেশন ফাইটার এয়ারক্রাফট। এটা মেরিন ভার্সন, তার মানে জলের থেকে এটা আক্রমণ করতে পারে, জলের থেকে অপারেট। জল মানে এয়ারক্রাফট ক্যারিয়ার। ভারতের কাছে দুখানা এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে, INS বিক্রান্ত, INS বিক্রমাদিত্য। একই পাশে পাকিস্তানের কাছে কিন্তু একটাও এয়ারক্রাফট ক্যারিয়ার নেই। আমাদের কাছে এই মুহূর্তে MiG-29 একটা মডার্ন ফাইটার এয়ারক্রাফট রয়েছে, যেটা অপারেট করছে এই দুটো এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে। কিন্তু যখন আমাদের কাছে রাফাল M চলে আসবে, এটা কিন্তু আমাদের শক্তিটাকে আরো বাড়িয়ে দেবে। কি হয়, এয়ারক্রাফট ক্যারিয়ার গুলো যে হয় একটা ব্যাটেল ক্যারিয়ার গ্রুপের মধ্যে ওটা এগোয়, এবং এই মুহূর্তে আরব সাগরে আমাদের ব্যাটেল ক্যারিয়ার গ্রুপ অলরেডি অপারেট করছে এই মুহূর্তে। এবং যখন নাকি রাফাল M চলে আসবে, রাফাল M-টার যে রিচ, এটার যে এটা ভারতের শক্তিটাকে আরো বেশি বাড়িয়ে দিবে। যদি দেখা যায় পাকিস্তানের নেভি আর ভারতের নেভির মধ্যে যদি তুলনা করা যায়, আমরা 4:1 ওদের থেকে বেটার ইকুয়েশন যদি দেখা যায়। আমাদের কাছে দুখানা এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে, ওদের কাছে নেই। আমাদের কাছে 18খানা সাবমেরিন রয়েছে, ওদের কাছে মাত্র 8। তো নৌসেনার দিক দিয়ে কিন্তু আমরা পাকিস্তানের থেকে অনেক বেশি। রাফালটা আমরা যে নিচ্ছি, ইন্ডিয়ান এয়ারফোর্সের কাছে 6খানা অলরেডি রয়েছে, আর এখন ইন্ডিয়ান নেভির কাছে আমরা নিচ্ছি 26খানা। আসতে একটুখানি কয়েক সময় লাগবে, কিন্তু যখন আমাদের কাছে এটা শুরু হয়ে যাবে অপারেশনাল, তখন কিন্তু আমাদের নেভি অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। আগের 36টি রাফাল যেগুলি বায়ুসেনার হাতে রয়েছে, এবারে আজকে যে চুক্তি হলো ভারত এবং ফ্রান্সের সঙ্গে, সেই চুক্তি অনুযায়ী আরও 26টি রাফাল M যুদ্ধবিমান আসছে, যেগুলি নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হবে। এক্ষেত্রে আগের যুদ্ধবিমানের সঙ্গে যে যুদ্ধবিমানগুলি আসতে চলেছে, পার্থক্য কি? আমাদের কাছে যে যুদ্ধবিমান এই মুহূর্তে রয়েছে, সেটা হচ্ছে MiG-29 এবং সিহক্স। তো এগুলোর যে রেডিয়াস অফ অ্যাকশন, রেডিয়াস মানে কত দূর অব্দি এটা গিয়ে অপারেট করে গিয়ে আক্রমণ করে ফিরে আসতে পারে, সেটা একটা লিমিটেড ক্যাপাবিলিটি। কিন্তু রাফালের যে ক্যাপাবিলিটি ফর রেডিয়াস দূর গিয়ে আক্রমণ করে ফিরে আসতে পারে, প্রথম কথা এটা অনেক বেশি লম্বা টাইম ইট ক্যান অপারেট ইন দ্য এয়ার। দ্বিতীয় হচ্ছে এটার মধ্যে অ্যাডভান্সড রেডার রয়েছে এবং আর্লি ওয়ার্নিং ক্যাপাবিলিটিস রয়েছে। তার মানে যদি এনিমি যদি কোনো রেডার ট্র্যাক করতে চায়, এই রাফাল খুব ইজিলি এটাকে ওরা বাইপাস করে যেতে পারে, এনিমি রেডারকে ওরা ডাকডাউন। আর এটার যে আক্রমণ শক্তি, ওয়েপন ক্যারিং ক্যাপাবিলিটিস, এটার মধ্যে অনেক বেশি। তো MiG-29 যেটা ছিল বেসিক্যালি ছিল মানে ইন্টারসেপ্টর টাইপের এয়ারক্রাফট, কিন্তু এটা হচ্ছে গিয়ে আক্রমণ করে ওখানে গিয়ে ওয়েপন লোড পারে। তো এটা অনেক বেশি অ্যাডভান্সড ভার্সন MiG-29 এর ক্যাপাবিলিটি। এই মুহূর্তে কোন জেনারেশনের যুদ্ধবিমান ব্যবহার করা হচ্ছে, যেগুলি বলছেন রাফাল M যুদ্ধবিমান ফ্রান্সের থেকে হস্তান্তর হতে চলেছে ভারতে, এগুলো কোন জেনারেশন? 4.5 জেনারেশন নাকি 5 জেনারেশন না তার বেশি? এক্স্যাক্টলি 4.5 জেনারেশন। 5th জেনারেশন অনেক কান্ট্রি কিছু বলে 5th জেনারেশন, কিন্তু অ্যাকচুয়ালি ওগুলো 5th জেনারেশন হয় না। এটা রাফাল যেটা আছে এটা 4.5 জেনারেশন। 4.5 জেনারেশন আমরা জানি ইজ ভেরি অ্যাডভান্সড। আজকালকার কন্টেম্পোরারি যুগে
যদি দেখা যায় ফাইটার এয়ারক্রাফটের মধ্যে 4.5, পাকিস্তানের কাছে 4.5 জেনারেশন কোন মুহূর্তে, ওদের কাছে মাত্র যে 17 রয়েছে পাকিস্তান, যেটাকে বলা যায় 3.5 জেনারেশন এয়ারক্রাফট। এই যে এগুলো হোয়াট ইজ 3.5, 4.5, এগুলো ডিপেন্ড করে ওটার মধ্যে কত এভিয়নিক্স কি আছে, কত ওয়েপন কেয়ারিং ক্যাপাবিলিটিস আছে, ওটার মধ্যে রেডার ক্যাপাবিলিটিস কি, এগুলো সব ওটার ইঞ্জিন স্ট্রেংথ এর উপরে অনেক কিছু এগুলো সব ডিসাইড করে হোয়াট ইজ দ্য এটা 4.5 কি 5। তো এটা যেটা আসছে আমাদের কাছে রাফাল, এটা 4.5, যেটা অ্যাট দিস মোমেন্ট এটা ওয়ার্ল্ডের মানে যে কোনো সাথে পাল্লা দিতে পারে। বেশ, এখন সময় একটা বিরতির। আমরা রাফাল এম যুদ্ধ বিমান যা নৌবাহিনীর হাতে আসতে চলেছে 2031 রাফাল মেরিন যুদ্ধ বিমান চলে আসবে ভারতের নৌবাহিনীর হাতে, আরও শক্তিশালী হয়ে যাবে আমাদের দেশ। এই বিষয়ে আলোচনা করব এখন সময় একটা বিরতির। সকলেই জানি রাফাল যুদ্ধ বিমান, তবে রাফাল যুদ্ধ বিমান বায়ুসেনার হাতে তুলে না দিয়ে কেন নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হচ্ছে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আর কে দাস, যিনি অবসরপ্রাপ্ত বায়ুসেনার। দাসবাবু, কেন এই পদক্ষেপ নেওয়া হচ্ছে যেখানে হচ্ছে বায়ুসেনার হাতে তুলে না দিয়ে নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হচ্ছে? দেখো, ভারতীয় বায়ুসেনা মানে ইন্ডিয়ান এয়ারফোর্সের কাছে অলরেডি 36খানা আছে, এবং আরো 85 হচ্ছে কম্ব্যাট এয়ারক্রাফট। কম্ব্যাট এয়ারক্রাফটের এখন আমরা গভর্নমেন্টের কাছে অলরেডি একটা প্রস্তাব দিয়েছি। তার জন্য আমেরিকা অলরেডি F-35, রাশিয়া, অনেকগুলো দেশ আমাদের একটা অফার করেছে। তো ওটার মধ্যে আমাদের কাছে তো রাফাল রয়েছে, কিন্তু আমরা আরো একটুখানি আরো অ্যাডভান্স চাইছি। ইন এডিশন টু রাফাল রয়েছে, এই যে নেভির জন্য তুলে দেওয়া হয়েছে, কেন কি এই মুহূর্তে যে নেভির কাজের জন্য, মেরিন অপারেশনের জন্য যেই ধরনের এয়ারক্রাফট দরকার, তার মধ্যে রাফাল এম ওয়ার্ল্ডের যে কটা মেরিন ওয়ারফেয়ার যে থাকে কন্টেম্পোরারি, ওদের মধ্যে টপ নচের মধ্যে রয়েছে। তো নেভির জন্য যেটা দরকার ছিল সেটা নেভির জন্য প্রোভাইড করা হয়েছে। নেভির যে এয়ারক্রাফট গুলো, এটা এয়ারফোর্স এর এয়ারক্রাফটের থেকে একটু তফাৎ থাকে। আন্ডার ক্যারেজ অনেক বেশি স্ট্রেংথেনিং থাকে, এয়ারক্রাফটটা একটু ওজনটা বেশি থাকে, কিন্তু এটার ক্যাপাবিলিটি যা এয়ারফোর্স এর কাছে যা আছে ওটার একটু লিমিটেড রেঞ্জ থাকে, কিন্তু it is very effective as of for naval warfare. তো এই যে এখন আমরা ফ্রান্সের সাথে করেছি, একদমই ঠিক, নেভির জন্যই এটা দরকার ছিল। নেভি অনেক বছর ধরে প্রস্তাব রাখছিল কি আমাদের টু রিপ্লেস মোস্ট মডার্ন এয়ারক্রাফট যেটা দরকার ছিল, নেভিকে তুলে দিচ্ছি। এন্ড এই মুহূর্তে এছাড়া আর ওয়ার্ল্ডের মধ্যে ফর মেরিন অপারেশনস রাফাল এম ছাড়া অন্য মানে যারা আছে, দিস ইজ মাচ বেটার, একদম লেটেস্ট এজ এয়ারক্রাফট। কিন্তু এয়ারফোর্স এর রিকোয়ারমেন্ট একটু আলাদা, এর জন্য আমরা in the process of finding out which is the most best negotiation চলছে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট নেগোসিয়েশন। আমরা জানি ডোনাল্ড ট্রাম্পও আমাদের অফার করেছিল F-35 ফ্রান্সের থেকে নেব কি রাশিয়ার থেকে নেব, সেটা এয়ারফোর্স রিকোয়ারমেন্ট আলাদা। আর নতুন যে যুদ্ধ বিমানগুলি রাফাল নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হবে 2031 হচ্ছে সবকটা যুদ্ধ বিমান আসতে, এতটা সময় কেন লাগবে বলে মনে করা হচ্ছে? কারণ এখন আমরা 2025-এ দাঁড়িয়ে 2031, 6 বছর। একদমই, কেন কি দেখো, আমরা এখন যে ফ্রান্সের থেকে রাফাল এম একদম মডার্ন মোস্ট লেটেস্ট, ওগুলোকে কোয়ালিটি করে একদম প্রোটোটাইপ, ওগুলো সব অপারেশনাল ক্যাপাবিলিটিস আলটিমেটলি মানে অনেক কিছু, ওটার মধ্যে ইলেকট্রনিক সুটস থাকবে, আর্লি ওয়ার্নিং থাকবে, অনেক কিছু জিনিস। ফ্রান্স এটা না কি একদম এক বছরে তৈরি করে
অপারেশনাল, ওটা আমাদের কাজে। তো এগুলো সব বানাতে, এগুলো সব তৈরি করে মিটিং ইন্ডিয়ান রিকোয়ারমেন্টস, এটা একটা। আর এগুলো দুটো দেশের মধ্যে, এটা আমরা জানি আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে টু রিপ্লেস মিগ-29। মিগ-29 এর আরো 4-5 বছর এটার মেয়াদ আছে একটু। আর আমাদের এই মুহূর্তে মিগ-29 যা আছে ওটা আমাদের মিটিং আবার রিকোয়ারমেন্ট, নিড টু রিপ্লেস ইট। এই 5-6 বছর পরে যখন আমাদের রিকোয়ারমেন্ট থাকবে রিপ্লেস করার জন্য মিগ-29 কে, তখন আমরা এই রাফাল এমটাই ব্যবহার করব। মানে আপাতত যে আমাদের কাছে মিগ-29 আছে নৌবাহিনী, তাই দিয়ে ভালো মতোই কাজ। 5-6 বছর পরে এই যুদ্ধ বিমানগুলির প্রয়োজন পড়বে, যেগুলি আনা হচ্ছে ফ্রান্সের সঙ্গে চুক্তি করা হয়েছে রাফাল এম যুদ্ধ বিমান নৌবাহিনীর ক্ষেত্রে। তবে স্যার, বেশ কয়েকটি বৈশিষ্ট্য তো রয়েছে রাফাল যুদ্ধ বিমানের ক্ষেত্রে। বৈশিষ্ট্যগুলির মধ্যে অন্যতম বলা হচ্ছে সাফরান গ্রুপের উন্নয়ন। এই বিষয়টি কি? দেখো, অপারেট করবে এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে, যুদ্ধ জাহাজ জলের মধ্যে চলে, যুদ্ধ জাহাজ, এটার মধ্যে একটা রানওয়ে থাকে। আর রানওয়েটা যে নর্মাল রানওয়ের মতন অতটা লম্বা থাকে না। তো যখন নাকি প্লেন গুলো ল্যান্ড করবে, রাফালের মতন প্লেন ল্যান্ড করবে, এগুলো এই শর্ট মধ্যে যখন ল্যান্ড করে, একটা খুব হার্ড ল্যান্ড। আর ওখানে অ্যারেস্টার থাকে, অ্যারেস্টার ব্যারিয়ার, প্লেনের মধ্যে একরকম ব্যারিয়ার থাকে। সেই প্লেনের যে নিচে চাকার উপরে যে জায়গাটাকে, ওটাকে ধরে নেয় আর ওটাকে প্লেনের গতিটাকে একদম অ্যারেস্ট করে নেয়, যেটা নাকি প্লেনটা ল্যান্ডিং এর পরে বেরিয়ে না যায়। তো তার জন্য আন্ডার ক্যারেজটাকে খুব স্ট্রেংথেন, খুব আরো বেশি সশক্ত করা হয়। তাই জন্য প্লেনটা বেশি ভারী হয়ে যায়। আমি প্রথমেই বলেছিলাম এই প্লেনটা ইন্ডিয়ান এয়ারফোর্সের প্লেনের রাফাল আছে ভারী হবে। এটার মেইন কারণটা হচ্ছে যে আন্ডার ক্যারেজ, মানে প্লেনের নিচের জায়গাটা যেখানে টায়ার্স থাকে আর যেখানে ল্যান্ডিংটা হয়, ল্যান্ডিং গিয়ার সিস্টেমটা থাকে, ওটা অনেক বেশি ভারী হয়ে যায় আর বেশি সশক্ত হয়ে যায়। অ্যাডভান্সড সিস্টেম। আর যখন নাকি ক্যারিয়ার থেকে অপারেট করে, এটার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট ল্যান্ডিং এন্ড টেক অফ। তো এই ল্যান্ডিং টেক অফ অনেক সময় দেখা যায় অনেক প্রবলেমস হয়ে যায়, অনেক ডিজাস্টার হয়, অনেক মিসহ্যাপস হয়। তো এই যে রাফাল এয়ারক্রাফটটা, এটার যে ল্যান্ডিং গিয়ারটা, এটা অনেক বেশি এখন অ্যাডভান্স ভার্সন বানানো হচ্ছে। সেটাই হচ্ছে এটা সবচেয়ে বৈশিষ্ট্যটা। হ্যাঁ, আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, উইংস, শক্তিশালী আন্ডার কারেজ, টেল হুক, এই বিষয়গুলি কি যদি একটু এক এক করে বলেন। ফোল্ডিং উইংস, দেখো একদম ফোল্ডিং উইংসটা হচ্ছে একটা এয়ারক্রাফট ক্যারিয়ার মধ্যে স্পেস লিমিটেড। একটা আমরা জানি জাহাজের মধ্যে যে আছে ডেক এর উপরে, মানে জাহাজের উপরে যে জায়গাটা আছে, ওখানে তো রানওয়ে তো রয়েছে, কিন্তু সবসময় উপরে প্লেন রাখা যাবে না, কেন কি ওখানে ল্যান্ডিং করবে। তো এই জাহাজগুলোকে কোথায় রাখবে? তো ওখানে লিফটের মধ্যে গুলোকে নিচে লোয়ার ডেকের মধ্যে নামানো হয়। এখন লোয়ার ডেকের মধ্যেও তো জায়গাটা একটা সীমিত, কিন্তু যদি পুরো উইং গুলো যদি লম্বা থাকে, তাহলে তো মানে 2-4টেই খালি প্লেন ওখানে রাখা যাবে। কিন্তু যেটা পারা যায় প্রায় 10-12টা করে উইংস গুলো ফোল্ড করে নেওয়া হয়। যেরকম কি আমরা নর্মাল ফার্নিচার থাকে বাড়িতে, আমরা ফোল্ডিং থাকে। কারণটা হচ্ছে দ্য নাম্বার অফ এয়ারক্রাফট যেগুলো একটা যুদ্ধ জাহাজ, ওগুলো ফোল্ড করে লোয়ার ডেকে নিয়ে দরকার পড়ে, আবার টু লেফট লোয়ার ডেক নিয়ে আসে, ওগুলো উইংস গুলো অটোমেটিক্যালি ওটা নর্মাল হয়ে যায় আর তারপরে ওটা টেক অফ। তো এই ফোল্ডিং উইংস এর মেইন জিনিসটা হচ্ছে টু এনেবল ইট টু হ্যাভ মোর নাম্বার অফ এয়ারক্রাফট। 26খানা এয়ারক্রাফট, ওটা মানে এক একটা আমাদের কাছে 2খানা যে এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে, মানে এক একটা এর মধ্যে 13খানা করে হবে। আর 4খানা আমরা মানে 22খানা হচ্ছে, আর 4টে আমরা নিচ্ছি ট্রেনার ভার্সন। সেটা হচ্ছে যে জাহাজগুলো আসছে তাদের পাইলট ট্রেন করতে হবে। তো ওটা আমাদের ডুয়েল সিট ট্রেনার জাহাজ। বেশ বেশ, অনেক কিছু জানতে পারলাম আপনার কাছ থেকে। অনেক ধন্যবাদ। আমাদের বায়ুসেনার অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা রাফাল এম
অর্থাৎ রাফাল মেরিন যুদ্ধবিমান নিয়ে আলোচনা করছিলাম। আজকেই ভারতের সঙ্গে ফ্রান্সের ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে 63,000 কোটি টাকার। 2021 এই নতুন যুদ্ধবিমান পেয়ে যাচ্ছে ভারতের নৌবাহিনী। তবে ততক্ষণ কোন বিমান 29 নৌবাহিনীর হয়ে